ওয়ার্কবুক একটা ওয়ার্কবুকে নর্মালি 3টা শিট থাকে, শিট 1, শিট 2, শিট 3। আর এই যে লম্বলম্বী এগুলোকে বলা হয় কলাম। কি বলে? কলাম। আর এই আড়াআড়ি এগুলোকে বলা হয় রো অথবা সারি। আর এই যে অ্যালফাবেটগুলো দেখা যায় এগুলো হচ্ছে এক একটা কলামের হেডিং, এক একটা কলামের হেডিং। আর এই যে নাম্বারগুলো দেখা যায় এগুলো হচ্ছে এক একটা রো এর হেডিং। এগুলো কলাম হেডিং, এগুলো রো এর হেডিং। আর এখানে একটা বক্স দেখা যায়, মজপনটা রাখলে হয়তো শো করে নেম বক্স, তাহলে এটার নাম হচ্ছে কি নেম বক্স। আর এখানে আর একটা বার দেখা যায়, এটার নাম হচ্ছে ফর্মুলা বার। এরপরে যদি বলি এই যে একটা বক্স আছে এটার নাম হচ্ছে সেল, এটার নাম কি সেল। প্রত্যেকটা সেলের এক একটা নাম আছে, এই নামটা আমরা নেম বক্সে দেখতে পাই। লেখা আছে D6, ডি আছে কলামের নাম, 6 আছে রো এর নাম। প্রত্যেকটা সেলের নামকরণ করতে হলে আগে কলামের নাম লাগবে, তারপরে রো এর নাম লাগবে। বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা কোনো একটা সেল সিলেক্ট করে যদি ডাটা টাইপ করা শুরু করি তাহলে দেখবেন এই ডাটাটা ফর্মুলা বারে শো করে। দেখেন তো, যা লিখবো এই ফর্মুলা বার আসবে। আবার কোনো একটা সেলে ক্লিক করে ফর্মুলা বারে আবার ক্লিক করলাম, এখন লিখতেছি ফর্মুলা বারে, সেম লেখাটা সেলের ভিতরে। তাহলে যেটা ফর্মুলা বারে করি সেটাই সেলে হয়, যেটা সেলে করি সেটাই ফর্মুলা বারে হয়। এবার কথা হচ্ছে বাইরে ক্লিক করে আবার লেখা শুরু করলে তাহলে পূর্বের লেখা থাকে না, কিন্তু আমি তো চাচ্ছি পূর্বেরটাও থাকবে। তাহলে এটার উপরে একবার ক্লিক করে আবার ডাবল ক্লিক করবে, ডাবল ক্লিক করলে তারপরে এর সাথে নতুন করে অ্যাড করে দেওয়া যাবে। বুঝতে পারছি? যদি ডাবল ক্লিক না করি তাহলে অ্যাড করা যাবে না। এটার উপরে একবার ক্লিক করে আবার ডাবল ক্লিক করবে, অথবা এটার উপর ক্লিক করে ফর্মুলা বারে যে কোনো জায়গায় ক্লিক করে লেখতেই পারবে। বুঝতে পারছি? এরপরে ডিলিট করার জন্য কিবোর্ড থেকে ডিলিট বাটন দিতে হবে, মার্ক করে ডিলিট। ব্যাক স্পেস দিলে ডিলিট হবে না। বুঝতে পারছেন? শুধু ডিলিট দিতে হবে, কিবোর্ড থেকে ডিলিট বাটন দিতে হবে। এরপরে ডাটা টাইপ করার ক্ষেত্রে ট্যাব ব্যবহার করবো, নেক্সটে যাওয়ার জন্য ট্যাব অথবা এন্টার ব্যবহার করবো, এন্টার অথবা কি ট্যাব। এরপর হচ্ছে আমরা যদি কিছু সিলেকশন, এটাকে কি বলা হয় সিলেকশন, সিলেকশনে এরপর ট্যাব দিই তাহলে কার্সারের ভিতরেই থাকে, বাইরে আর যায় না। যদি এন্টার দেয় তাহলে এর ভিতরে থাকে। তারপর শর্ত হচ্ছে সিলেকশন নেওয়ার পর এই অ্যারো কি দেওয়া যাবে না, এই অ্যারো কি দিলে ওই সিলেকশনটা থাকে না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা কিছু সিলেকশন নিলাম আর এখানে কিছু ডাটা টাইপ করে নিতে চাই। কিছু সংখ্যা লিখলাম, এই সংখ্যাগুলোর যোগফল, বিয়োগফল, ভাগফল এগুলো একটু দেখতে চাই আর কি। আচ্ছা, তাহলে এইখানে যতগুলো সংখ্যা আছে এই সব সংখ্যাগুলোর যোগফল বের করবো। পুরোটাকে মার্ক করে জাস্ট এখান থেকে অটো সাম নামে একটা অপশন আছে, এটা ক্লিক করলেই হয়। তাহলে যতগুলো সংখ্যা ছিল সবগুলোর যোগফল, কিন্তু আসছে তো একটা কলামে, আমরা তাই প্রত্যেকটা কলাম পুরোটাকে মার্ক করে তারপর অটো সাম দিলাম, তাহলে প্রত্যেকটা কলামের যোগফল আসছে। এটা আসছে নিচে, কিন্তু আসলে আমার দরকার কোথায়? সামনে, তাই তো? তো সামনে রাখতে হলে একটা ফাঁকা রাখতে হয় কলাম, কিন্তু নিচে রাখলে ফাঁকা রাখার প্রয়োজন নাই। তাহলে আমি একটা কলাম ফাঁকা রাখলাম, এরপর অটো সাম দিলাম, সামনে আসছে। তো রেজাল্ট আসে কোথায়? সামনে, নতুবা আসে কোথায়? নিচে। কিন্তু আমি সামনেও চাই না, নিচেও চাই না। যদি আসে তাহলে পুরো রোয়ের আসে, দেখেন পুরো রোয়ের আসছিল না, অথবা আসলে কি পুরো কলামে। কিন্তু আমি পুরো কলামের চাই না, আমি চাই হয়তো এই সেল আর এই সেল নির্দিষ্ট করে। তাহলে এরকমের যদি হয় তাহলে একটা সেল সিলেক্ট করবো আর কিবোর্ড থেকে ইকুয়াল দেবো, এরপরে যেটা চাই সেটার উপর ক্লিক করবো। এখন দেখেন ক্লিক করার পর লেখা আছে C5 বলতে এই ঘরের নামটা কিন্তু C5। আমি যদি এখানে ক্লিক করি তাহলে লেখা আসবে কিন্তু D5। কখনই সংখ্যাটা আসবে না, আসবে কি সেলের নাম। এরপরে যোগ করতে চাই যোগ চিহ্ন দিলাম, গুণ করতে চাইলে গুণ চিহ্ন দেবো। এরপর পরবর্তী যে সংখ্যাটা চাই সেটা। তাহলে এই সেলের নাম কি F8, এই যে দেখেন F, আর এদিকে তাকে দেখেন 8। যদি ওকে দেয় কিবোর্ড থেকে ওকে মানে এন্টার, মাইক্রোসফট এক্সেলে ওকে মানে এন্টার, তাহলে ওকে দিলে যোগফলটা চলে আসছে। যদি আমরা গুণফল চাই সেমভাবে ইকুয়াল একটা যোগ, একটা চিহ্ন এই সংখ্যা নিলাম, গুণ, পরবর্তী যেটা চাই। বুঝতে পারছি? যদি বিয়োগ বা ভাগ করতে চাই, বিয়োগ বা ভাগ, 64 দিলাম, ভাগ দিলাম 6। বুঝতে পারছি? আর যদি আমরা এখান থেকে বিয়োগ করতে চাই, 56 - 6 আছে এখানে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখলাম যোগ করা, বিয়োগ করা, ভাগ করা, গুণ করা, 4টা অপশন শিখছি। এখন কথা হচ্ছে যা শিখছি সব কিন্তু 2 সংখ্যার ভিতরে। কিন্তু আমার যদি এরকমের হয় যে এই কলাম থেকে এই কলাম যোগ করব, তখন অবশ্যই আমার ফর্মুলা ব্যবহার করতে হবে। কী ফর্মুলা? যদি যোগ করতে চাই তাহলে যোগের ফর্মুলা হচ্ছে সাম, যোগের ফর্মুলা কি সাম। আর যদি গুণ করতে চাই তাহলে গুণের ফর্মুলা হচ্ছে প্রোডাক্ট। আর যদি বড় সংখ্যা বের করতে চাই তাহলে হচ্ছে ম্যাক্স, বড় সংখ্যার ফর্মুলা কি ম্যাক্স, ছোট সংখ্যার ফর্মুলা হচ্ছে মিন, আর গড়ের ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ।
গণনা করার ফর্মুলা হচ্ছে কাউন্ট। তবে ভাগ আর বিয়োগের কোনো ফর্মুলা নাই, কারণ এই ভাগ আর বিয়োগ দুই সংখ্যার ভিতরে হয়, আর দুই সংখ্যার ভিতরে যারাই হয় তাদের ফর্মুলা লাগে না, অটো হয়ে যায়। বুঝতে পারছি? তাহলে ভাগ আর বিয়োগের ফর্মুলা নাই এই কারণে যে তাদের দুই সংখ্যার ভিতরে ফর্মুলা হয়। বুঝতে পারছি? তাহলে আমরা একটা সেল সিলেক্ট করলাম আর বললাম ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট। প্রত্যেকটা ফর্মুলা লেখার আগে একটা ইকুয়াল হবে এবং ফর্মুলার পরে একটা ব্র্যাকেট হবে। মাঝখানে সামের জায়গায় ম্যাক্স হইতে পারে, মিন হইতে পারে, অ্যাভারেজ হইতে পারে, কিন্তু চেঞ্জ হবে কি এই সামটা চেঞ্জ হবে, সরি চেঞ্জ হবে না কি এই ইকুয়াল আর ব্র্যাকেট এদের কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছি? তাহলে এখানে শো করছে নাম্বার 1, মানে আমি যে কলামটা চাই সেই কলামের কথা বলছি, কমা দিলাম। এখানে দেখেন নাম্বার 1-এর পর একটা কমা চিহ্ন দেওয়া আছে, কমাটা দিলেই দেখবেন লেখা আছে নাম্বার 2। নাম্বার 2 বলতে আপনি এটা চাইতে পারেন, এটা চাইতে পারেন, এটা চাইতে পারেন, যে কোনো একটা। আবার বলতে পারেন যে আমার এতটুকু লাগবে না, আমার এতটুকু সব লাগবে, কিন্তু ইচ্ছা আপনি কতটুকু নেবেন। এরপর লাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেন আপনি, এরপর ওকে। তাহলে দুইটার যোগফল আছে। যদি আমরা গুণফল চাই তাহলে প্রোডাক্ট আরও ডিউসিটি ফার্স্ট ব্র্যাকেট, আর ফর্মুলা সঠিক হলে এই চিহ্ন এই অপশনগুলো থাকবে না, সঠিক নিলে থাকবে না। প্রথম যে কলামটা চাই আমি একটু ছোটো সংখ্যা নিতে চাই, কোন সংখ্যা যদি বেশি না হয়, ঠিক আছে? এটা কমা দিলাম, পরবর্তী যেটা চাই সেটা। লাস্ট ব্র্যাকেটটা না দিয়ে এন্টার দিলেও হবে, প্রথমটা বাধ্যতামূলক দিতে হবে। তা দেখলাম কি যোগ করা আর কি গুণ করা, কিন্তু এতগুলো সংখ্যায় তো বিয়োগ হয় না, হয়? আচ্ছা, আমরা এর ভিতরে বড় সংখ্যা বের করতে চাই। বড় সংখ্যার ফর্মুলা কি? ম্যাক্স মানে ম্যাক্সিমাম সংখ্যা, তাই তো? আমি মনে করতে পারি একটা কলমের ভিতরে বড় সংখ্যা বের করবো, অথবা বলতে পারি একটা রোয়ের ভিতরে বড় সংখ্যা, অথবা এটা বলতে পারি যে আমার সম্পূর্ণটার ভিতরে বড় সংখ্যা। হ্যাঁ, আর যদি বলি ছোট সংখ্যা তাহলে কি মিন মানে মিনিমাম সংখ্যা, আর কাউন্ট মানে গণনা করা। বুঝতে পারছি? আর অ্যাভারেজ মানে গড়। বুঝতে পারছি? তাহলে যোগ করা, বিয়োগ করা, ভাগ করা, গুণ করা, এই তো। বড় সংখ্যা, ছোট সংখ্যা, গড় আর গণনা করা, এই তো। এই কয়টাই আমাদের লাগবে, আর বেশি কিছু লাগবে না। এই কয়টাই বেশি প্র্যাকটিস করবেন, সামনে এগুলো লাগবেই, প্রত্যেকটা কাজে এগুলো লাগবে। ফর্মুলা কয়টা সবসময় মুখস্থ থাকবে, বলার সাথে সাথে মুখস্থ থাকবে। আচ্ছা, এরপর আমরা 2 নম্বর ক্লাসে গেলাম। 2 নম্বরে আমরা একটা শীট নিয়ে নিই। বলা আছে কীভাবে এক শীট থেকে অন্য শীটে যাওয়া যায়। আমরা শীট 1-এ আছি না, তাহলে কীভাবে শীট 2-তে যাবো? দেখেন মাউস পয়েন্ট দ্বারা ক্লিক করলে হয়, শীট 2-তে যায় না? কিন্তু চাইলে এটা কিবোর্ড থেকেও পড়া যায়। কোথা থেকে? কিবোর্ড থেকে। যদি কিবোর্ড থেকে চাই এই কন্ট্রোল প্লাস পেজ ডাউন দেবে, তাই সামনে যাবে, আর পেজ আপ দিলে পিছনে আসবে। আপ মানে কি উপরে না, ডাউন মানে সামনে। উপরে বলতে বামে আসবে, আর ডাউন মানে সামনে যাবে, নিচে যাবে। বুঝতে পারছি? আচ্ছা সুমন, অন্তর মোবাইল আরেকটা দেমু। আমরা শুরুই করছি লেকচার 2 দিয়া, বুঝছেন? লেকচার 1-এ আছে সেভ ওপেন ক্লোজ, এগুলো আমরা আগের থেকে শিখছি, এই জন্য লেকচার 1 আর করাই না। বুঝতে পারছেন? আচ্ছা, লেকচার 2-এ প্রথম দিকে যা আছে আমি এর থেকে অনেক বেশি করাইছি। এই যে প্রথমটা করাইলাম, এত কিছু এখানে বলা নাই, মানে শীটে এত কিছু বলা নেই। আর সব কিছু যে শীটে থাকবে, মাথায় থাকবে না তা হবে না, থাকতে হবে মাথায়। শীট হচ্ছে অপশনাল অপশন, তাই তো? আচ্ছা, তাহলে বলা আছে কীভাবে এক শীট থেকে অন্য শীটে যাওয়া যায়। এটা আমরা নর্মালি দেখলাম, মাউস পয়েন্টটাই বেশি ব্যবহার করা হয়। এরপরে বলছে যে একসাথে কিভাবে একাধিক শীটে লেখা যায়। মানে লিখবো একটা শীটে, কিন্তু একাধিক শীট বলতে 2 নম্বরে হবে বা 3 নম্বরে হবে, যদি আরও থাকে তাহলে ওগুলোই হবে। যদি একই লেখা একাধিক শীটে নিতে চাই, শর্ত হচ্ছে অনে যদি লেখেন তাহলে 2-এ যাবে, 3-তেও যাবে, কিন্তু 3 সামনে যাবে। কিন্তু যদি 3-তে লেখেন তাহলে আসবে না। বুঝতে পারছি? মানে পিছিয়ে সামনে যাবে, কিন্তু 3-তে লেখা পিছনে আসবে না। 2-এ লেখা 3-তে যাবে, কিন্তু অনে আসবে না, মানে পিছনে আসবে না, সামনে যাবে। তাহলে অনে রাখার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল অথবা শিফট যে কোনো একটা চাইতে ধরবো, কন্ট্রোল অথবা কি শিফট যে কোনো একটা। এখানে শিফটের কথা বলা আছে, কন্ট্রোল ধরলেও হবে। তাহলে আমি কন্ট্রোল ধরলাম, তারপরে মাউস পয়েন্ট দ্বারা শিট 2-তে ক্লিক করলাম। দেখেন তো শিট 2 একটু হোয়াইট হয়ে গেছে না, মানে এইটাকে বলা হয় সিলেক্ট করা, মার্ক হয়ে গেছে। পরবর্তীটাও ক্লিক করলাম এই। আচ্ছা, তাহলে আমি শিট তো সিলেক্ট করে নিয়েছি। এরপর কিছু ডাটা টাইপ করবো। ডাটা টাইপ করার জন্য আমি একটা সহজ পদ্ধতি অবলম্বন করি, যে কিছু জায়গায় মার্ক করলাম, মার্ক করে কিছু একটা ওয়ার্ড লিখলাম, একটা ওয়ার্ড লিখছি না। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার যদি দেই, একই লেখা প্রত্যেকটা ঘরে গেছে। এটা হচ্ছে যে একই লেখা কপি পেস্ট করলাম, জাস্ট প্র্যাকটিস করার জন্য।
রিয়েলি কাজ করলে এই অপশন আর হবে না, তখন কি এই একই লেখা হয়? এই জন্য রিয়েলি এখানে হবে না, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য। তাহলে আমি লিখছি এই একটা শিটে, তাই তো? আচ্ছা, এখন শর্ত হচ্ছে যে আমি কি আগে শিট মার্ক করছি না আগে লিখছি? আপনারা আগে কি করবেন? আপনারা তো আগে লিখে নেবেন। তাহলে আগে কি করতে হবে? শিট মার্ক করতে হবে। এই ভুলটা করা যাবে না, মানে এই জায়গা থেকে যাইয়া এই জায়গায় ভুলটাই হয় এইটা, যে আগে লিখে তারপর শিট মার্ক করবে, কিন্তু আগে শিট মার্ক করে তারপরে লিখতে হবে। মানে আগে কথা হচ্ছে যে পাত্রের মুখ খুলতে হবে, তারপর আবার যা কিছু ডালতে হবে। মানে আগে যদি পাত্রের মুখ না খুলে ডালা শুরু করি, তাহলে কথা হচ্ছে সেটাই, যে এই ভুলটা এই জায়গায় করে, অনেকেই করে। তাহলে দেখেন যে আমি শিফট টুতে গিয়ে দেখি সেম লেখা আছে, থ্রিতে গিয়ে আছে। আবার যদি মনে করলাম যে শিফট টুতে থাকবে, থ্রিতে থাকবে না, বা থ্রিতে থাকবে, টুই থাকবে না, মানে অন আর থ্রি একসাথে ডিলিট করবে। তাহলে মার্ক করা বলে আমি থ্রি মার্ক করলাম, অনের আইকে থ্রি মার্ক করছি, টু কি মার্ক করছি? দেখেন টু কিন্তু মার্ক করি নাই, এইটার ভিতরে পারফেক্ট আছে। এবার লেখা ডিলিট করলাম, থ্রিতে গিয়ে দেখেন আছে, কিন্তু টুই গিয়ে, বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে আমরা চাইলে ভাবে পারি যে একই লেখা প্রত্যেকটা শিটে নিতে, চাইলে ডিলিট করতে। আচ্ছা, এরপর বলা আছে শিটের ডাটা মুছে ফেলা, আমরা চাইলে এগুলো মার্ক করে ডিলিট দিতে পারি না? বলা আছে শিটের সমস্ত ডাটা, এই ডাউনলোডে ক্লিক করলে সমস্ত শিট মার্ক হয়, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলেও হয়, অল সিলেক্ট। এরপর ডিলিট বাটন দিলে হবে, সমস্ত ডাটা মুছে যাবে। এরপরে বলা আছে যে রোয়ে লেখা কলমে, কলমে লেখা রোয়ে। বলা আছে এখানে কিছু অপশন ভেঙে গেছে, স্পেলিং ভেঙে গেছে। বলা আছে রোয়ে লেখা কলমে, কলমে লেখা রোয়ে। যদি আমরা এরকমের কিছু একটা লিখব, এই যা লিখলাম এই লেখাগুলো কি রোয়ে আছে না কলমে? আর আমি আসলে চাই আসলে এগুলো এইদিকে, তাই তো? ভুলবশত ওদিক হয়ে গেছে। তাহলে এই লেখাটাকে আমি যদি আবার লিখে নতুন করে একটা একটা করে লিখি, তাহলে আমার লিখতে সময় লাগবে না। কিন্তু আমি যদি এটাকে জাস্ট কপি করে এদিকে ফলাই দিতে পারি, তাহলে কি হয়? তাহলে মার্ক করে কপি করতে হবে, কাট করলে কিন্তু হবে না। কি করতে হবে? কাট করলে হবে না, আগে বলছি। তারপর আমার যেই ছেলে লাগবে, হয়তো লাগবে এই জায়গা, কার্সারটা সেই জায়গা হবে। তাহলে এই কার্সারটা মানে আপনি নিজে মনে রাখবেন, এই কার্সার মানে কি? আমি নিজে, মানে এই কার্সার যে জায়গায় দাঁড়ান না, মানে আমি ওই জায়গায় দাঁড়াই না। তাহলে আমার লাগবে এই জায়গায়, আমি দাঁড়ান এই জায়গায়, তাহলে তো রইবে না। তাহলে এই জায়গায় দাঁড়াইতে হবে। তারপরে বলছি যে পেস্টের ডাউনের ক্লিক করবো, সরাসরি পেস্ট করলে রই আসবে। তাহলে আমি ক্লিক করবো কোথায়? পেস্টের ডাউন এরো, ডাউনেতে ক্লিক করবো, পেস্ট স্পেশালে যাওয়ার পর এখানে লেখা আছে ট্রান্সপোর্ট, দেখা যায়? এই ট্রান্সপোর্টসে ক্লিক করে ওকে দিলে হবে। দেখেন রয়ে আসছে, কলমে আসছে। আবার এখানে আছে কি? কলমে। আচ্ছা, আমি কপি করলাম, এবার চাই কি? সে রয়ে। তাহলে মার্ক করে পেস্ট, সেম। শুধু ট্রান্সপোর্টের কাজ হচ্ছে যে অবস্থায় কপি করবো এটার উল্টো অবস্থা দেবে, যে অবস্থায় কপি করবো এটার উল্টোটা, সোজা কথা। বুঝতে পারছি? এরপর বলবেন ভাই এটা কি করবো? এটা আমি ডিলিট করে দেবো, অসুবিধা আছে? এরপরে যেটা বলা আছে যে শীটের নাম পরিবর্তন করা। আমরা যদি একটু খেয়াল করি, এই শীটের নাম শীট 3। ধরেন আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করেন, এই প্রজেক্টে বলা আছে যে বরিশাল বিভাগে আপনার আন্ডারে, এই তো ধরেন আপনি প্রজেক্ট বলতে একটা কোম্পানিতে চাকরি করেন, কোম্পানির যে থাকে না, এক বিভাগের দায়িত্ব থাকে না, নাম কি বলে? এরিয়া ম্যানেজার। এরিয়া ম্যানেজার না, এরিয়া ম্যানেজার তো নির্দিষ্ট এই এরিয়া দিয়ে দেয়, শুধু এই জেলার ভিতরে এইরকম। তো কথা হচ্ছে তার আন্ডারে ধরেন এই বরিশাল বিভাগটা আছে, বরিশাল বিভাগে 6টা জেলা, এরিয়া ম্যানেজারের কাজ হচ্ছে একটা জেলা সম্পাদক। তাহলে এই 6টা জেলারই তো 6টা ফাইল হবে। আমার শীট রাখবো একটা 6টা, আবার প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নাম থাকবে। এই নাম পরিবর্তনের কথা বলছে। তাহলে আমরা এটা সিলেক্ট করবো, যেটা নাম পরিবর্তন করবো সেটা সিলেক্ট করবো। তারপর যাবো ফরম্যাট, কোথায়? আচ্ছা, এই ফরম্যাট আছে কোনটা বলতে পারেন? হোম ট্যাবে। তাহলে আপনাদের শীটে লেখা আছে এইভাবে যে হোম রিবন ট্যাবের এখান থেকে এডিটিং কমান্ড, সরি এই সেল কমান্ড গ্রুপের ফরম্যাট। এখন আমরা অনেকে চিনিই না যে হোম ট্যাব বলতে কী বুঝি, বুঝছেন? এভাবেই লেখা, এখানে বলেন বা বইয়ে বলেন বা কেউ আপনার বলবে, এই একই কথা বলেন। তাহলে হোম ট্যাবের এডিটিং কমান্ড গ্রুপ না, এখানে সেল কমান্ড গ্রুপ। এই সেল কমান্ড গ্রুপের ফরম্যাটে যাওয়ার পর এখানে লেখা আছে না রিনেম শীট, দেখা যায়? এটা ক্লিক করলে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। নাম পরিবর্তন করতে পারেন এই, অথবা এটার উপর সরাসরি ডাবল ক্লিক করলেই হয়, সহজ না? যেটা করেন এরপর নাম চেঞ্জ করে দিলাম শীট, এই তো। তাহলে দুইটা পদ্ধতি হয়, ফরম্যাটে গিয়ে রিনেম করেন অথবা কি করবেন? ডাবল ক্লিক করেন। এরপর কথা হচ্ছে শীট তো আমার আরও বেশি লাগবে,
তাহলে নতুন শিট চাইলে কি করব, ইনসার্টে যাওয়ার পর কি লেখা, ইনসার্ট শিট, নতুন একটা শিট বাড়বে। আর শিটগুলো সবসময় বাম সাইডে পাবে। আর এখানে এই একটা অপশন আছে, শর্টকাট অপশন, এটার উপর ক্লিক করলেই হবে, তাহলে নতুন একটা শিট তৈরি হবে, শিট 5। বুঝতে পারছি? আর ডিলিট করতে চাইলে যেটা ডিলিট করবো সেটা সিলেক্ট করে ডিলিট শিট, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করার পর কি, বুঝতে পারছি? আচ্ছা, এরপরে যেটা বলা আছে, এরপরে এখানে এই প্রত্যেকটা তো এক একটা সেল, তাই না? তাহলে আমরা একটা নির্দিষ্ট একটা সেল বা পৃষ্ঠা দ্রুত যেতে চাই, প্রত্যেকটা সেলের তো একটা আলাদা নাম আছে। আমি একটা লং অ্যাড্রেস বললাম যে RTX 5050 বা 50,000, এত বড় দূরে বললাম, এত বড় মানে অনেক দূরে। এইখানে যাইতে হলে অনেক দূর বলতে দেখেন, এই টান দিয়ে গেলাম, মাত্র আসছি কোথায়, VA এদিকে আসছি কত, মাত্র 259 বা 60। তো আমার তো বলছি যে 50,000 যাবো, এভাবে যাইতে হলে আমার অনেক সময় লাগবে না? কিন্তু আমি খুব দ্রুত কীভাবে যাবো, এই ফাইন্ড নামে একটা অপশন আছে, দেখছেন? ফাইন্ডে যাওয়ার পর গো টু, এটা এমএস ওয়ার্ডও ছিল। তাহলে প্রশ্নটাও হয় এখানে যে গো টুর কাজ কি, বা নির্দিষ্ট কোনো সেল বা পৃষ্ঠায় দ্রুত যাওয়ার জন্য কোন অপশনটা ব্যবহার করে, বা শর্টকাট কমান্ড। তাহলে শর্টকাট হচ্ছে F5, এই যে F5 আছে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জি, অথবা F5, যেটা করে। তাহলে আমরা এখানে গো টু দেবো, এই তো। গো টুতে যাওয়ার পর সেলের নাম লিখতে হলে আগে কার নাম লিখতে হবে বলেন তো? কলামের। তাহলে আগে কলাম নাম দিলাম, মানে অ্যালফাবেট, তারপর দিলাম 50,000। দেখেন এই RTX 50,000, তার মানে আমার যে সেলটা, এই সেলের নাম হচ্ছে RTX 50,000, ঠিক আছে? এটা কিবোর্ড থেকেও পড়া যায়। গো টু, প্রথম অক্ষর কি আছে, কন্ট্রোল জি আছে, কন্ট্রোল জি দিতে পারি। সর্বপ্রথম সেলের নাম কি, বুঝতে পারছি? এরপর বলা আছে কোনো একটা সেল লক করা, মানে কোনো একটা শিট লক করা। আমরা চাই এই শিটের লেখা সবাই দেখতে পারবে, কেউ এডিট করতে পারবে না। ধরেন যে আপনি একটা প্রজেক্টে কাজ করছেন, এইটা সামনে থাকবে, সবাই দেখুক, সমস্যা নয়, কিন্তু এডিট করতে পারবে না, কারণ এডিট করলে তো আপনি হয়তো নাও পেতে পারতে পারেন, তাই না? এই জন্য আপনি লক করার জন্য ফরম্যাটে যাবেন। কোথায়? এখানে কী লেখা আছে, প্রোটেক্ট শিট। এই প্রোটেক্ট শিটে ক্লিক করার পর এখানে লকটা উল্লেখ করলে হয়, ওকে, কনফার্ম লক। এবার দেখেন এখানে আর কোনো কিছু লেখা সম্ভব নয়, বুঝতে পারছি? কিন্তু পাশের শিটে লেখা যাবে, এটাই অসুবিধা নেই। এই শিটটা কেউ এডিট করতে পারবে না। আবার উপরে তাকে দেখেন সব হাইট হয়ে গেছে। আবার ফরম্যাট আনপ্রোটেক্ট শিট, এটা দেওয়ার পর লক দিলে, লক না জানলে তো আনপ্রোটেক্ট হাজার দিলে কাজে দেবে। লক জানতে এ পর্যন্ত আসতে